প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ডক্টর আলী আহমদ তেহর হাসান, লাইব্রেরিয়ান কবি নজরুল কলেজ। আমাদের 4 সপ্তাহের অনলাইন প্রোগ্রাম আর্কাইভস অ্যান্ড মিউজিয়ামের প্রথম সপ্তাহে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা যারা এখানে পার্টিসিপেট করেছো, আগামী 4 সপ্তাহ মনোযোগের সহিত সমস্ত লেকচার এবং যে সমস্ত টাস্ক তোমাদের দেওয়া হবে সেটা ফুলফিল করবে। তোমরা জানো, যারা বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস ফলো করছো বা বর্ধমান ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, ইতিহাসের সেকেন্ড সেমিস্টারে সেক সাবজেক্ট হিসেবে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের দ্বিতীয় যে পেপার, সেখানে আর্কাইভস অ্যান্ড মিউজিয়ামকে রাখা হয়েছে। তো পুরো কোর্সটা 4টি ইউনিটে বিভক্ত। আমরা পুরো 4টে ইউনিটই যা কিছু কভার করা হয়েছে সবগুলোই এই 4 সপ্তাহের মধ্যে কভার করার চেষ্টা করব। সেই সঙ্গে সঙ্গে গত 2023 সাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় এসছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো আপাতত আমরা ইউনিট 1 দিয়েই শুরু করব আজকে। এখানে আমরা প্রথমেই জানব আর্কাইভস কি। তো আর্কাইভকে খুব সহজভাবে যদি বলি, আর্কাইভ অর্থাৎ বাংলায় যাকে মহাফেজখানা বলা হয়, সেটা হলো এমন একটা স্থান যেখানে ঐতিহাসিক তথ্য বা উপাদান সংগ্রহ, সংকলিত ও সংরক্ষিত হয়। কোনো ব্যক্তি বা সংগঠন কর্তৃক যে সমস্ত ঐতিহাসিক উপাদান সমূহ সংগৃহীত হয়, সেগুলি প্রাইমারি সোর্স বা প্রাথমিক উপাদান হিসেবে এই আর্কাইভে সংরক্ষিত থাকে, যা বিভিন্ন সময় গবেষকদের তাদের গবেষণায় সাহায্য করে। সাধারণভাবে মহাফেজখানার জন্য সেই ধরনের তথ্যকেই সংগ্রহ করা হয় যেগুলো লং টার্মে অর্থাৎ দীর্ঘদিন ধরে সামাজিক বা ঐতিহাসিক ভূমিকা পালন করে বা করতে পারে বলে মনে করা হয়। তো আমি এখানে 3টি ডেফিনেশনের কথা আলোচনা করব। অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি যেটা বলছে, ডিফাইন করছে, এটা তোমরা পুরো মেমোরাইজ করবে এবং যখন প্রশ্নের উত্তর লিখবে, যদি এ ধরনের কোনো প্রশ্ন আসে যে হোয়াট আর আর্কাইভস, সেক্ষেত্রে আমি যেটা প্রথমে বললাম বাংলায়, সেটা সাধারণ একটা আলোচনা করে তারপরে তোমরা 3টি ডেফিনেশন এখানে উল্লেখ করবে। এইভাবে শুরু করবে যে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি আর্কাইভের সংজ্ঞাতে বলেছে বলে কোট আনকোট যা আছে সেটাই লিখবে। অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি কি বলছে? আর্কাইভস আর এ কালেকশন অফ historical documents or records of a government, a family, a place, or an organization. The place
where these records are stored. অর্থাৎ যদি এটাকে আমি বাংলায় ট্রান্সলেট করি তাহলে কি, কোনো সরকার, পরিবার বা প্রতিষ্ঠানের ঐতিহাসিক নথিপত্র বা রেকর্ডের একটি সংগ্রহ, এটাই হলো আর্কাইভস। দ্বিতীয় আর একটি হলো ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ আর্কাইভস। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ আর্কাইভস ডিফাইন করছে কি, আর্কাইভস আর দ্য ডকুমেন্টারি বাই প্রোডাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটি retained for their long-term value. The records created in the course of the everyday lives and actions of individuals and organizations offer direct insights into past events. অর্থাৎ আর্কাইভ হলো মানুষের কর্মকাণ্ডে এমন সব প্রামাণ্য উপজাত, বাই প্রোডাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটি, যা সেগুলির দীর্ঘমেয়াদী গুরুত্বের কারণে সংরক্ষণ করা হয়। অর্থাৎ দীর্ঘদিন ধরে মানব সমাজে এগুলি ভূমিকা পালন করে যাবে। ব্যক্তি ও প্রতিষ্ঠানের দৈনন্দিন জীবন ও কার্যকলাপের সূত্রে সৃষ্ট এই নথিপত্রগুলো অতীতের ঘটনাবলী সম্পর্কে প্রত্যক্ষ অন্তর্দৃষ্টি প্রদান করে। এটাই মোটামুটি এর বক্তব্য, যেটা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ আর্কাইভস বলেছে। আরো একটা ডেফিনেশন, সেটা কি হলো ন্যাশনাল আর্কাইভস অফ দ্য ইউএস কি বলছে। An archive is a place where people can go to gather first-hand facts, data, and evidence from letters, reports, notes, memos, photographs, and other primary sources. অর্থাৎ আর্কাইভ হলো এমন একটা স্থান যেখানে মানুষ চিঠি, প্রতিবেদন, নোট, মেমো, আলোকচিত্র এবং অন্যান্য প্রাথমিক উৎস থেকে প্রত্যক্ষ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংগ্রহ করতে যেতে পারেন। এখানে ডেফিনেশনে দেখো একটা শব্দ রয়েছে, ফার্স্ট হ্যান্ড ফ্যাক্টস। ফার্স্ট হ্যান্ড ফ্যাক্টস বলতে বোঝায় কি বোঝায়, অপ্রকাশিত কোনো তথ্য যখন আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি সংগ্রহ করি, তখন সেটা হয়ে যায় প্রাইমারি সোর্স বা ফার্স্ট হ্যান্ড ফ্যাক্টস। তারপর যখন এই প্রাপ্ত তথ্যগুলো আমরা কোনো প্রবন্ধে বা কোনো গবেষণাপত্রে বা কোনো বইতে আমরা প্রকাশ করি, তখন সেটা হয়ে যায় সেকেন্ডারি সোর্স। যাই হোক, এবার ইউনিট 1-এ আমাদের যে সমস্ত ইয়েগুলো রয়েছে, আর্কাইভ রিলেটেড যে ভোকাবুলারি গুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, এরকম প্রেসক্রাইব করা আছে। তো আর্কাইভ রিলেটেড যে সমস্ত ভোকাবুলারি গুলো, গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো হলো, সেগুলো কি কি? এটা হলো ডকুমেন্টস অ্যান্ড কালেকশনস। অর্থাৎ আর্কাইভে সংরক্ষিত যা কিছু আছে সেগুলো একটা হলো ডকুমেন্ট, এবং ডকুমেন্টের সংগ্রহকে বলা হয় একটা কালেকশন। এগুলো আরো ডিটেলসে জানবো। প্রথমে জেনে নেই কোন কোন টার্মস গুলো বা আমাদের জানতে হবে, কোনগুলি গুরুত্বপূর্ণ। রেপোজিটরি, ক্যাটালগ, ম্যানুস্ক্রিপ্ট, রেকর্ডস,
এগুলো তোমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা রয়েছে, তবুও আমাদের জানতে হবে ডিটেলসে। লাইব্রেরি, আর্কাইভিস্ট, রেকর্ডস, রেকর্ডস তো একবার বলাই হয়েছে, ডোনেশন, ডিপোজিট। যাই হোক, তাহলে আর ম্যানেজার, কনজারভেটরস, সার্চ রুম অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিয়ানস, আউটরিচ অ্যান্ড মার্কেটিং অফিসার, আর ভলেন্টিয়ার্স। মোটামুটি এইগুলোই আমাদের জানলেই হবে। আর্কাইভ রিলেটেড গুরুত্বপূর্ণ ভোকাবুলারি হচ্ছে এই সমস্তগুলো। তো চলো আমরা এবার এক এক করে প্রত্যেকটি সম্বন্ধে আলোচনা করি। ডকুমেন্ট অ্যান্ড কালেকশন যেটা আছে সেটা কি? একটা আর্কাইভে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেম কোনগুলো? যেমন চিঠিপত্র, কোনো রিপোর্ট হতে পারে, কোনো ফটোগ্রাফ হতে পারে, এগুলো হচ্ছে এক একটা ইন্ডিভিজুয়াল আইটেম। তাহলে ইচ ইন্ডিভিজুয়াল আইটেম ইন অ্যান আর্কাইভ ইজ এ ডকুমেন্ট। তাহলে একটা আর্কাইভে যা কিছু সংরক্ষিত থাকে তার এক একটাকে বলা হচ্ছে ডকুমেন্ট, উইথ ইটস ওন ইউনিক রেফারেন্স কোড টু আইডেন্টিফাই। এবার তোমরা যারা লাইব্রেরি ব্যবহার করো তারা অবশ্যই নিশ্চয় দেখেছো যে লাইব্রেরি বইতে একটা ইউনিক নাম্বার দেওয়া থাকে, যেটাকে বলা হয় অ্যাক্সেশন নাম্বার। ওই যেটা ধরে আমরা একটা বইকে কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, আইডেন্টিফাই, ক্যাটালগ অ্যান্ড লোকেটেড। তাহলে যে ইউনিক যে রেফারেন্স কোডটা দেওয়া হয় কি কারণে? ওই আইটেমটাকে আইডেন্টিফাই করার জন্য, তাকে তার ক্যাটালগ করার জন্য, এবং সেটাকে লোকেট করার জন্য, অর্থাৎ খুঁজে পাওয়ার জন্য। When more than one is on the same subject or was given by the same person, it usually forms a collection. ধরে নাও কোন একটা আর্কাইভে 1000 চিঠি রয়েছে। তাহলে ওই 1000 চিঠি, ধরে নাও মহাত্মা গান্ধীর কিছু চিঠি রয়েছে, নেতাজি সুভাষচন্দ্রের কিছু চিঠি রয়েছে, আরো অন্যান্য যারা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তি আছেন তাদের কিছু লেটার রয়েছে। তাহলে ওই লেটারগুলো কি করে, একটা কালেকশন তৈরি করে। তাহলে when more than one is on the same subject or was given by the same person, বা কোনো একজন ব্যক্তি সেগুলোকে ডোনেট করেছে। উদাহরণস্বরূপ আমরা যখন বর্ধমান ইউনিভার্সিটিতে পড়তাম, তখন বর্ধমান ইউনিভার্সিটিতে একজন ব্যক্তি, যিনি বিখ্যাত লয়ার ছিলেন এবং পশ্চিমবঙ্গ বাংলা বিধানসভার স্পিকার ছিলেন, তিনি তার লয়ের সমস্ত ল রিলেটেড যে সমস্ত বইপত্র তার ছিল, সেগুলো তিনি বর্ধমান ইউনিভার্সিটিতে দান করেছিলেন। এবং সেগুলো ওই তোমরা যদি কেউ বর্ধমান ইউনিভার্সিটি যাও, সেখানে লাইব্রেরিতে রেফারেন্স সেকশনে কালেকশনটা দেখতে পেতে পারো। ঠিক আছে, তাহলে তখন এটা কি হয়ে যায়, একটা কি করে কালেকশন তৈরি করে। এবার এই কালেকশন গুলোকে আরেকটা নামেও আমরা জানি, যেগুলোকে বলা হয় ফন্ডস। এবার ওই কালেকশন, একটা আর্কাইভে যে কালেকশন গুলো থাকে সেগুলো কি করে বিভিন্ন সিরিজে ভাগ করা যায়। যেমন চিঠির একটা সিরিজ, রিপোর্টের একটা সিরিজ, লেটার মেমোর একটা সিরিজ, ফটোগ্রাফের একটা সিরিজ, এইভাবে এক একটা সিরিজ তৈরি হয়। ঠিক আছে, ওই সিরিজকে আবার কি করা হয়, উদাহরণস্বরূপ লেটার গুলো একটা হলো সিরিজ। এইবার ওই লেটার গুলোর মধ্যে মহাত্মা গান্ধীর কিছু লেটার আছে, সুভাষচন্দ্রের কিছু চিঠি আছে, তারপরে
ভারতের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কিছু চিঠি আছে, সেইগুলো হলো এক একটা সিরিজ। ওই সিরিজ পুরো লেটারের সিরিজ হলো, ওই সিরিজগুলোকে আবার বিভিন্ন ফাইলে ভাগ করা যায়। যেমন মহাত্মা গান্ধীর জন্য একটা ফাইল, তারপরে সুভাষচন্দ্রের জন্য একটা ফাইল, ভারতের যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি দিয়েছেন তার জন্য একটা সিরিজ। ওই সিরিজের আন্ডারে এবার এক একটা চিঠি কি করে, এক একটা আইটেম ক্রিয়েট করে। ঠিক আছে, এই হলো আর্কাইভ এর ডকুমেন্ট বা কালেকশনকে কিভাবে আমরা সাজাই তার একটা পুরো বিবরণ। এবার আসি আমরা রিপোজিটরিতে। রিপোজিটরি কি? Repository is the place where the documents of the archive are found. অর্থাৎ আর্কাইভে যে সমস্ত ডকুমেন্টগুলো থাকে সেইগুলোকে যে জায়গায় রাখা হয় সেটাকে বলা হয় রিপোজিটরি। আমি লাইব্রেরির ক্ষেত্রে বলি, লাইব্রেরির ক্ষেত্রে যেখানে বইগুলোকে আমরা রাখি সেটাকে বলা হয় বুক স্ট্যাক। সেই রকম আর্কাইভের ক্ষেত্রে যে ডকুমেন্টগুলোকে রাখা হয় সেটা হলো রিপোজিটরি। সেগুলো কি করতে পারে, ফিজিক্যাল ফর্মেও থাকতে পারে বা ডিজিটালিও থাকতে পারে। যদি যে সমস্ত ডকুমেন্টগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলোকে লাইব্রেরি কর্তৃপক্ষ বা আর্কাইভের কর্তৃপক্ষ তাদেরকে ডিজিটালি কনভার্ট করে এবং সেগুলোকে রাখে, সেগুলো তাহলে ডিজিটাল ফর্মে পাওয়া যাবে। তাহলে একটা আর্কাইভের রেপোজিটরিতে ডকুমেন্টগুলোকে দুইভাবেই আমরা পেতে পারি, ডিজিটালিও পেতে পারি আর ফিজিক্যালিও পেতে পারি। তাহলে এখানে যে রুম, আর্কাইভের যে রুমে এগুলোকে রাখা হয়, ডকুমেন্টগুলো রাখা হয় অর্থাৎ রেপোজিটরি, সেই রেপোজিটরি কি হলো আর জেনারেলি টেম্পারেচার কন্ট্রোলড। এখানে কি হয়, শীততাপ নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়। তার কারণ যে সমস্ত ডকুমেন্টগুলো রাখা হয় সেগুলো খুব ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এগুলো যাতে দীর্ঘদিন আমরা সংরক্ষণ করে রাখতে পারি, কোনো যাতে সহজে নষ্ট না হয়ে যায়, সেই জন্য যে জায়গায় রাখা হয় সেই জায়গাটাকে আমরা টেম্পারেচার কন্ট্রোল করি। আর একটা কি হয়, স্পেশালি সেলফ করা হয় যাতে করে সেগুলোকে সহজেই খুঁজে পাওয়া যায়। ডোনেশন অ্যান্ড ডিপোজিট। ডোনেশন অ্যান্ড ডিপোজিট কি? একটা ডকুমেন্টে, একটা আর্কাইভে ডকুমেন্টগুলো কিভাবে আমরা পাবো বা সংগ্রহ করব তার একটা পদ্ধতি। সেটা ডোনেশনও হতে পারে বা ডিপোজিটও হতে পারে। তাহলে আমি একটু আগেই বললাম বর্ধমান ইউনিভার্সিটির উদাহরণ দিয়ে, যে একজন লয়ার তিনি কি করেছিলেন, তার সমস্ত সংগ্রহ, আইনের বইয়ের সংগ্রহ তিনি লাইব্রেরিতে দান করেছিলেন। তাহলে এটা হলো ডোনেশন। তাহলে when someone wants to add an item or a collection to an archive, they can do so either by giving it to them as a donation। তাহলে কি করতে পারি, ধরে নাও তোমার ইচ্ছে হলো যে তোমার পূর্বপুরুষের কিছু ভালো কালেকশন বা ডকুমেন্ট রয়েছে, সে ম্যানুস্ক্রিপ্ট হতে পারে বা অন্য কিছু হতে পারে, তুমি কোনো একটা আর্কাইভে দেবে। সেটা তুমি আর্কাইভ কর্তৃপক্ষকে পুরোপুরি দান করে দিতে পারো বা তুমি ডিপোজিট করতে পারো সেখানে। এক্ষেত্রে কি হবে, যখন ডোনেশন দেবে, ডোনেশন আকারে দিলে তোমার ওই ডকুমেন্টগুলোর প্রতি আর কোনো কর্তৃত্ব থাকবে না, তুমি ওগুলোকে ভবিষ্যতে ক্লেম করতে পারবে না। তুমি আর তোমার ওনারশিপ সেখানে থাকছে না। কিন্তু যদি তুমি ডিপোজিট করো তাহলে কি হবে,
তুমি তোমার ওনারশিপটা রাখতে পারো। তুমি আর্কাইভ কর্তৃপক্ষকে বললে যে আমি আমার এই গুরুত্বপূর্ণ নথিগুলো আর্কাইভে দিতে চাই, কিন্তু এর সত্ত্ব বা ওনারশিপ আমার কাছেই থাকবে। সেক্ষেত্রে এটা হলো ডিপোজিট। আর যদি তুমি সত্ত্বটা দান করে দাও, সেটা হয়ে যায় ডোনেশন। তাহলে আর্কাইভে আইটেমগুলো কিভাবে আসে? ডোনেশনের মাধ্যমে আসে বা ডিপোজিটের মাধ্যমে আসে। আর কোনো কোনো ক্ষেত্রে লাইব্রেরি বা আর্কাইভ কর্তৃপক্ষ এগুলোকে পারচেজও করতে পারে। ক্যাটালগ। ক্যাটালগ কি? তোমরা যারা অনলাইন কেনাকাটা করো, আশা করি সবাই কেনাকাটা করো অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে। প্রথমেই যেটা করো তোমরা, বা লাইব্রেরি যারা ব্যবহার করো, তার প্রথমে কি করো, অনলাইন ক্যাটালগ থেকে যেটা তোমার দরকার সেটাকে খোঁজো। তাহলে বা আমি খুঁজছি কোথা থেকে? একটা ক্যাটালগ থেকে। তাহলে আর্কাইভেরও একটা ক্যাটালগ থাকে। কি? টু কিপ ট্র্যাক অফ এভরিথিং দে হ্যাভ and to help researchers, archives will keep a catalog. তাহলে গবেষকদেরকে খুঁজে পেতে সাহায্য করতে আর্কাইভ কি করে? একটা ক্যাটালগ তৈরি করে। দিস উইল প্রোভাইড এ ইউনিক ডকুমেন্ট রেফারেন্স কোড, এবং ওই ক্যাটালগে প্রত্যেকটা আইটেমে কি থাকবে? একটা ইউনিক রেফারেন্স কোড থাকবে, লাইব্রেরির ক্ষেত্রে অ্যাক্সেশন নাম্বার যেটাকে আমরা বলি, অ্যান্ড এ ডেসক্রিপশন অফ দ্য আইটেম। আর ওই ক্যাটালগে কি থাকবে? একটা ডেসক্রিপশন থাকবে। যেমনটা তোমরা অনলাইন কেনাকাটায় করো, যে জিনিসটার বই যদি কেনো, বইয়ের নাম কি, অথর কি, তার একটা দেখবে নাম্বার থাকবে, ইউনিক নাম্বার। ঠিক আছে? তাহলে তাহলে an archives catalog is usually available online as well as in people, so make sure to check their website. তাহলে আর্কাইভের ক্যাটালগে কি হতে পারে? অনলাইনে আমরা পেতে পারি, বা ম্যানুয়ালিও আমরা ওই সরাসরি আর্কাইভে গিয়েও খুঁজে পেতে পারি, দেখতে পারি। ম্যানুস্ক্রিপ্টস। ম্যানুস্ক্রিপ্টস কি? ম্যানুস্ক্রিপ্ট যেটাকে আমরা বলি বাংলায় পাণ্ডুলিপি। ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে কি? অ্যান অরিজিনাল পিস অফ ওয়ার্ক। সেটা হ্যান্ড রিটেনও হতে পারে, হাতে লেখাও হতে পারে, বা টাইপ রিটেনও হতে পারে। যদি এমন কোনো এক সময়কার, আজ থেকে যদি 500 বছর আগেকার হয়, যেখানে কোনো এরকম ধরনের টুলস ছিল না, হাতেই লিখতে হতো, সেক্ষেত্রে হ্যান্ড রিটেনই হবে। পেপার ছিল না, তাহলে সে কোনো তালপাতার উপরে হতে পারে, কোনো চামড়ার উপরে হতে পারে। ঠিক আছে? সেগুলো হাতে লেখা। তাহলে what distinguishes a manuscript from other sources is that it is the original and first copy of an author's work. তাহলে পাণ্ডুলিপিটা কিসে আলাদা? পাণ্ডুলিপি হচ্ছে অথারের দ্বারা লিখিত প্রথম কপি। প্রথমবার যখন অথার এটাকে তা লেখে, সেটাকে বলা হয় পাণ্ডুলিপি। উদাহরণ হিসেবে বলি, যদি ধরো তুমি একজন অথর, তুমি কোনো একটা প্রবন্ধ বা একটা বই লিখবে, প্রথমে তুমি হাতে লিখবে তো। তাহলে প্রথমবার যেটা তুমি লিখছো সেটাই হলো তোমার কি? ম্যানুস্ক্রিপ্ট। তোমরা যদি যাদবপুর ইউনিভার্সিটির একটা ইয়ে দেখো, প্রজেক্ট দেখো, যেটাকে বলা হচ্ছে বিচিত্রা। এই বিচিত্রা তে তোমরা খুঁজে পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত পাবলিশড এবং আনপাবলিশড লেখাজোখা। এবং তিনি তার প্রথম যে ম্যানুস্ক্রিপ্ট গুলো যেটা আছে, হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট গুলো এখানে তোমরা খুঁজে পেয়ে যাবে।
এটা যারা আগ্রহী তোমরা দেখতে পারো, বিচিত্রা খোঁজ করবে, পেয়ে যাবে। তাহলে রিপ্রোডাকশনস অর রিপ্রিন্ট অফ বুক আর নট কনসিডার্ড ম্যানুস্ক্রিপ্ট। তাহলে যখন এটা বই আকারে প্রকাশিত হয়ে যায় তখন সেটাকে আর ম্যানুস্ক্রিপ্ট বলা যায় না। অর্থাৎ অথর প্রথমবার যখন হাতে লিখছেন বা টাইপ করছেন তখন সেটা হলো ম্যানুস্ক্রিপ্ট। তোমরা যারা আগ্রহী তারা এই ম্যানুস্ক্রিপ্ট পুরনো দিনের যেগুলো তালপাতায় এখনো কিছু কিছু পরিবারের মধ্যে দেখতে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, সেগুলোর একটা ঐতিহাসিক গুরুত্ব অবশ্যই আছে। সেগুলো তোমরা সংগ্রহ করতে পারো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এটা হলো একটা ম্যানুস্ক্রিপ্ট। এখানে লেখক তিনি কি করেছেন, নিজের হাতে লিখে করেছেন। রেকর্ডস কি? Records are information created, received, and maintained as evidence and information by an organization or person in pursuance of legal obligations or in the transaction of business. উদাহরণ যদি বলি, ফাইনাল রিপোর্টস বা কোনো ইমেল, কোনো তুমি কাজ করেছো বা ডিসিশন নিয়েছো, সেটাকে কনফার্ম করার জন্য কোথাও তুমি কোনো ইমেল করলে বা কোনো একটা স্প্রেডশিট তৈরি করলে, বা তুমি তোমার বাজেটারি ডিসিশন যেটা নিয়েছো, বা তুমি কোথাও গেছো সার্ভে করতে, সে ফটোগ্রাফ নিলে, বা যে জায়গায় গেছো সেটার একটা ছবি সহ ম্যাপ ক্রিয়েট করলে, ঠিক আছে, এইগুলোকে আমরা কি করি, এভিডেন্স হিসেবে তৈরি করে থাকি। ঠিক আছে, এইগুলো হলো এক একটা রেকর্ড। আমি যারা ইংরেজিতে পড়ার কারণে বুঝতে পারোনি সেটা আরেকবার বলি। তাহলে নথি হচ্ছে এমন তথ্য যা কোনো সংস্থা বা ব্যক্তি আইনি বাধ্যবাধকতা পালনের জন্য বা অফিসের কোনো কাজ পরিচালনার অংশ হিসেবে প্রমাণ তৈরি করে বা তথ্য তৈরি করে এবং সেটাকে সংরক্ষণ করে থাকে, তখন সেটা কি হয়ে যায়, রেকর্ডস হয়ে যায়। লাইব্রেরি, লাইব্রেরি কম বেশি তোমরা সবাই জানো, শুনেছো। লাইব্রেরিও আর্কাইভকেও আমরা লাইব্রেরি এবং আর্কাইভের ডকুমেন্টসের যে কালেকশন তার মধ্যে কিছুটা পার্থক্য আছে। লাইব্রেরির মধ্যে আলাদা একটা সেকশন আর্কাইভস হিসেবে আমরা রাখতে পারি। সুতরাং লাইব্রেরি এবং আর্কাইভকে গুলিয়ে ফেলবে না। আর্কাইভেও কিছু রিসোর্স থাকে, লাইব্রেরিতেও কিছু রিসোর্স থাকে। ঠিক আছে, তো ডেফিনেশনটা আগে আমরা পড়ি। জর্জ এভারহার্ট লাইব্রেরি ডেফিনেশন দিয়েছেন। তিনি কি বলছেন, এ লাইব্রেরি ইজ এ কালেকশন অফ রিসোর্সেস in a variety of formats, that is organized by information professionals or other experts who provide convenient physical, digital, bibliographic or intellectual access and offer targeted services and programs with the mission of educating, informing, or entertaining a variety of audiences, and the goal of stimulating individual learning and advancing society as a whole. এবার লাইব্রেরি, তোমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করো তোমরা যে লাইব্রেরিটা ব্যবহার করো সেটা হচ্ছে একাডেমিক লাইব্রেরি। লাইব্রেরি সাধারণত আমরা ৩ ধরনের দেখতে পাই। আচ্ছা, এটাকে বলার আগে আমি যে লাইব্রেরির ডেফিনেশনটা পড়লাম,
সেটাকে একটু ডিসকাস করি। লাইব্রেরি হচ্ছে কি একটা বিভিন্ন বিন্যাসে, আমি যে ডেফিনেশনটা আছে সেটাকেই মোটামুটি বাংলা করার চেষ্টা করছি। বিভিন্ন বিন্যাসে বিন্যস্ত সম্পদের একটি সংগ্রহ, যা তথ্য পেশাজীবী বা অন্যান্য বিশেষজ্ঞদের দ্বারা সুসংগঠিত হয়, যারা কি করে সুবিধাজনকভাবে ওই ফিজিক্যাল ফর্মে বা ডিজিটাল ফর্মে সেগুলোকে কি করে সেগুলোর গ্রন্থপঞ্জি তৈরি করে। উদ্দেশ্যটা কি? সুনির্দিষ্ট পরিষেবা প্রদান করা। এটা মোটামুটি এই যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা জর্জ এবারহার্ট যেটা দিয়েছেন তারই একটা মোটামুটি একটা বাংলা। তো যাই হোক, তোমরা গ্রন্থাগারকে প্রথমে নিজের মতো করে বলে ডেফিনেশনটাকে করবে, লিখবে। এবার টাইপস অফ লাইব্রেরি: পাবলিক লাইব্রেরি, একাডেমিক লাইব্রেরি আর স্পেশাল লাইব্রেরি। তোমরা শহরে, গ্রামে, বিভিন্ন পঞ্চায়েতে যে লাইব্রেরিগুলো দেখো, সেগুলো হচ্ছে রুরাল লাইব্রেরি বা টাউন লাইব্রেরি, এগুলো হলো পাবলিক লাইব্রেরি। এবং স্কুল কলেজের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত লাইব্রেরি, স্কুল কলেজ ইউনিভার্সিটি এসবের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত লাইব্রেরি, সেগুলো হলো একাডেমিক লাইব্রেরি। আর স্পেশাল লাইব্রেরি কোনগুলো? স্পেশাল লাইব্রেরি কোনো নির্দিষ্ট কোনো গ্রুপ অফ পিপলের জন্য, ধরে নাও যারা শারীরিকভাবে বিকলাঙ্গ বা তারা বিশেষ চাহিদা সম্পন্ন যারা ব্যক্তি আছে তাদের জন্য যদি কোনো লাইব্রেরি তৈরি করা হয়, বা কোনো গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট যদি কোনো লাইব্রেরি তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় স্পেশাল লাইব্রেরি। এবার আসি আর্কাইভিস্ট। আর্কাইভিস্ট আমরা কাকে বলবো? আর্কাইভস, খুব সহজ বাংলায় যদি বলি, আর্কাইভিস্ট হলেন একজন ব্যক্তি যিনি আর্কাইভটা পরিচালনা করেন। তার কাজ হচ্ছে কি? ডকুমেন্ট অ্যাকুয়ার করা, ম্যানেজ করা এবং সেগুলোকে মেনটেন করা। তো সোজা বাংলায় এটা হলো একজন ব্যক্তি যিনি হলেন আর্কাইভিস্ট। তাহলে আর্কাইভিস্ট অ্যাকুয়ার, ম্যানেজ and maintain objects and artifacts of historical importance, largely with the intention of making them available on display to people like researchers, academics, and other professional staffs and the general public. তাহলে আর্কাইভ তৈরি করার উদ্দেশ্য তো এমন নয় যে শুধুমাত্র সেই ডকুমেন্টস গুলোকে সংগ্রহ করলাম এবং একটা ঘরের মধ্যে সংগ্রহ করে তালাবন্ধ রেখে দিলাম, এটা কিন্তু নয়। তাহলে আর্কাইভের উদ্দেশ্য হলো সেই সমস্ত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে অর্গানাইজ করা এবং সর্বোপরি সেগুলোকে বিভিন্ন গবেষকদের মধ্যে বা সাধারণ জনগণের মধ্যে সেগুলোকে অ্যাক্সেস দেওয়া, যাতে করে সেই সমস্ত তথ্যগুলোকে ঘেঁটে আরো কিছু তথ্য আমরা খুঁজে পেতে পারি বা নতুন কোনো দিকে দৃষ্টি দিতে পারি। অ্যাজ অ্যান আর্কাইভিস্ট, যদি তুমি নিজেকে ওই একজন আর্কাইভিস্ট ভাবো, অ্যাজ অ্যান আর্কাইভিস্ট you would be entrusted with the professional care, daily management and maintenance of the archived items to ensure their storage and preservation. তাহলে
একজন আর্কাইভিস্ট হিসেবে তোমার কর্তব্য কি হবে, সেগুলোকে যে আর্কাইভ ডকুমেন্টগুলোর কেয়ার নেওয়া, সেগুলোকে প্রত্যেক দিনের যে ম্যানেজমেন্ট সেগুলো করা, এবং সেগুলোর মেনটেনেন্স করা। হ্যাঁ, যাতে করে সুনিশ্চিত করা যায় যে ওই আর্কাইভ ডকুমেন্টগুলোর স্টোরেজ এবং প্রিজার্ভেশন ঠিকঠাক হচ্ছে। উদাহরণ হিসেবে বলি, অ্যান আর্কাইভিস্ট ওয়ার্কিং ইন এ মিউজিয়াম, যদি কোনো মিউজিয়ামে কোনো আর্কাইভিস্ট কাজ করে থাকেন, তোমরা যারা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে গেছো, ওটা একটা মিউজিয়াম। তাহলে মিউজিয়ামে যদি কাজ করে, would be looking at the safety and security of the archives as well as their storage and preservation in a way that ensure that the quality of the archive material remains intact. তাহলে তুমি যদি একজন আর্কাইভে কর্মরত ব্যক্তি হও বা আর্কাইভিস্ট হও, তাহলে তোমার কাজ কি হবে? তাহলে ওই আর্কাইভে সংরক্ষিত সমস্ত ডকুমেন্টগুলোর স্টোরেজ ঠিকঠাক হচ্ছে কিনা, তাদের সংরক্ষণ ঠিকঠাক হচ্ছে কিনা, যাতে করে দীর্ঘদিন এর কোয়ালিটিটাকে কি করা যায়, মেনটেন করা যায়, এগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে একজন আর্কাইভিস্টের কাজ হলো এইগুলো। রেকর্ড ম্যানেজার। রেকর্ড ম্যানেজার কে? Record managers are responsible for effectively managing current information. তাহলে আর্কাইভে যে সমস্ত তথ্যগুলো ডকুমেন্টগুলো কালেক্ট করা হয়েছে, সেগুলো প্রত্যেকটার রেকর্ড তৈরি হয়। সেই রেকর্ডগুলোকে ম্যানেজ করা হলো রেকর্ড ম্যানেজারের কাজ। অর্থাৎ নতুন কোনো আইটেম এলো, আর্কাইভে সংযোজিত হলো, তার রেকর্ড তৈরি করা, সেই রেকর্ডটাকে জেনারেল পাবলিক বা যারা গবেষক আছে তাদের কাছে অ্যাভেলেবল করা। যদি কোনো আইটেম সেখান থেকে আর্কাইভ থেকে ডিলিট করা হয়েছে, তার সংশ্লিষ্ট রেকর্ডটাকে ডিলিট করা, ঠিক আছে, বা যদি কোনো কিছু আপডেট হয় সেগুলোকে আপডেট করা, এই সবগুলো হলো একজন রেকর্ড ম্যানেজারের কাজ। রেকর্ডস ক্যান বি ইন বোথ ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল ফরম্যাট, সেটা আগেই বলেছি। Once these records are no longer in active use, ধরে নাও আর্কাইভে কোনো যে সমস্ত আইটেম গুলো আছে, তাদের রেকর্ড গুলো আছে, সেই তাদের মধ্যে কোনো একটা রেকর্ড আর কোনো কাজে লাগছে না, কিন্তু যদি তার হিস্টোরিক্যাল ভ্যালু থাকে, ঠিক আছে, তাহলে সেগুলো কি করবো? সেগুলো কি এখান থেকে পার্মানেন্টলি ডিলিট করা হবে? না, সেগুলো যেহেতু কি করা হয়েছে, এর হিস্টোরিক্যাল ভ্যালু রয়েছে, তাহলে সেইগুলোকে কি করা হবে, সে কোনো একটা আর্কাইভাল সেকশনে সেগুলোকে ট্রান্সফার করা হবে। তাহলে প্রত্যেক দিনের এই যে রেকর্ড, সেই রেকর্ডগুলোকে রেকর্ড ম্যানেজারের কাজ হচ্ছে সেগুলোকে মেনটেন করা, আপডেট করা, ডিলিট করা, নতুন রেকর্ড তৈরি করা, এগুলো হচ্ছে রেকর্ড ম্যানেজারের কাজ। কনজারভেটরস। কনজারভেটরস কি করে? Conservators are required throughout the process of archiving to carry out a range of record repairs. তাহলে কনজার্ভ করা মানে হচ্ছে সংরক্ষণ করা। মানে যদি দেখা যায় কোনো একটা রেকর্ড বা কোনো একটা আইটেম তোমার বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হতে পারে, ঠিক আছে, বা কোনো একটা আইটেম আর্কাইভে এসেছে যেটা এমন অবস্থায় আছে যেটাকে দীর্ঘদিন রাখা যাবে না, তাহলে সেক্ষেত্রে কনজারভেটরস কি করেন, বিভিন্ন কেমিক্যাল, ডিজিটাল ইত্যাদি প্রসেসের মাধ্যমে সেগুলোকে তার সেলফ লাইফটাকে বাড়ানোর চেষ্টা করেন, কনজার্ভ করেন। তাহলে এটা হলো কনজারভেটরের কাজ। তাহলে এক্ষেত্রে একজন কনজারভেটরের কিন্তু এমনি এমনি হওয়া যায় না। হি অর শি নিডস an intensive extensive training. Extensive training means that fixing tears, অর্থাৎ কোনো কিছু একটা রেকর্ড ছিঁড়ে গেছে বা সেগুলাকে ঠিক করা, রিবাইন্ডিং বুকস, কোনো একটা গুরুত্বপূর্ণ বই যেটা বাইন্ডিং নষ্ট হয়ে গেছে সেটাকে বাইন্ডিং করা, বা কোনো একটা পেন্টিং যেটার রং
হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, সেটাকে সেই পেইন্টিং এর রংটাকে পুনরায় কিভাবে পুনরুদ্ধার করা যায়। ঠিক আছে? তাহলে এইগুলো জন্য তাদের এক্সটেনসিভ একটা নাকি হয় ট্রেনিং প্রয়োজন হয়। এবং তাদের একজন কনজারভেটরের কি হয় একটা স্পেশালিস্ট স্কিল ধরে স্কিল লাগে। তোমাদের উদাহরণ হিসেবে বলি, আমরা যখন লাইব্রেরি সায়েন্স পড়ছিলাম বর্ধমান ইউনিভার্সিটিতে, তখন আমাদেরকে ন্যাশনাল লাইব্রেরি কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে একটা সেকশন রয়েছে যেখানে একেবারে ভঙ্গুর হয়ে যাওয়া বইয়ের পাতাকে কিভাবে আহ, আবার সংরক্ষণ করা হয় আগামী 200 বছর 500 বছরের জন্য, সেটা শেখানো হয়। ঠিক আছে? তাহলে সেখানে তারপরে ওখানে ফিউমিগেশন চেম্বারে কিভাবে বইগুলোকে যে সমস্ত বইয়ে পোকামাকড় আক্রমণ করেছে সেগুলোকে কিভাবে মুক্ত করা হয়, সেগুলো ওই সেখানে শেখানো হয়, করা হয়। ঠিক আছে? তাহলে একজন কনজারভেটরের কাজ আর্কাইভে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা নাকি দেখছি সার্চ রুম অ্যাসিস্ট্যান্ট। তোমরা যারা লাইব্রেরি ব্যবহার করো, লাইব্রেরিতে গিয়ে প্রথমেই তোমরা গিয়ে হয়তো লাইব্রেরিয়ানকে দেখতে পাও না, কিন্তু তোমার প্রয়োজনীয় বই তুমি যদি ওই স্ট্যাক রুমে খুঁজতে ঢোকো, তুমি খুব সহজে খুঁজে পাবে না। ওখানে একজন ব্যক্তি আছেন যিনি বা একাধিক ব্যক্তি থাকেন বড় লাইব্রেরির ক্ষেত্রে, যারা ওই লাইব্রেরি প্যাট্রনদেরকে কি করেন, ডকুমেন্টগুলো খুঁজে পেতে সাহায্য করেন। তিনি হলেন সার্চ রুম অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? অর্থাৎ সার্চ রুম অ্যাসিস্ট্যান্ট কেই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, লাইব্রেরিয়ানকে ততটা বেশি দেখতে পাই না। এখন আমার কলেজের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, আমি একেবারেই সামনে বসে থাকি, প্রত্যেককে দেখতে পাই, এটা আলাদা ব্যাপার। কিন্তু সবচেয়ে বেশি যারা সাহায্য করেন পাঠকদের, তিনি হলেন ওই সার্চ রুম অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ লক্ষ লক্ষ বইয়ের মাঝখান থেকে যিনি তোমাদেরকে বইটা খুঁজে এনে দেন। ঠিক আছে? বা তোমরা যদি ওপেন অ্যাক্সেস হয়, তাহলে লাইব্রেরিতে ঢুকলে তোমাদের পক্ষে ওই লক্ষ লক্ষ বইয়ের মাঝখান থেকে তোমার প্রয়োজনীয় বইটা খুঁজে পাওয়া সম্ভব নয়। সেখানে যে স্কিল্ড পারসন আছেন, তিনি তোমাদেরকে খুঁজে পেতে সাহায্য করেন। তাহলে দে আর অন হ্যান্ড টু রিট্রিভ ডকুমেন্টস আউট অফ দ্য রেপোজিটরি ফর ইউ টু ভিউ অ্যান্ড আর অলওয়েজ অন হ্যান্ড টু আনসার কোশ্চেন্স। এবং তাদেরকে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো, তারা সদা প্রস্তুত থাকেন তোমাদেরকে সাহায্য করার জন্য। লাইব্রেরিয়ান তো জানো, একটা লাইব্রেরিতে বা আর্কাইভে অন্যতম বা প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি সবগুলোকেই কি করেন, দায়িত্বের সঙ্গে পালন করেন। উনি একজন ট্রেন্ড প্রফেশনাল। ঠিক আছে? আর্কাইভের ক্ষেত্রে একজন চিফ আর্কাইভিস্ট। তিনি কি করেন, লাইব্রেরিয়ান উইল ম্যানেজ দ্য অ্যাকুইজিশন অ্যান্ড অর্গানাইজেশন। তিনি ঠিক করেন কোন ডকুমেন্টগুলোকে সংগ্রহ করতে হবে, সেগুলোকে কিভাবে অর্গানাইজ করতে হবে লাইব্রেরির আর্কাইভসে বা কোনো স্পেশাল কালেকশন। তাহলে এই লাইব্রেরিয়ান হলেন একজন ট্রেন্ড প্রফেশন। তোমরা যারা লাইব্রেরি প্রফেশনে ইন্টারেস্টেড বা ভবিষ্যতে লাইব্রেরিয়ান হতে চাও, তোমরা গ্রাজুয়েশনের পরে লাইব্রেরি সায়েন্সের ব্যাচেলার ডিগ্রি, তারপরে মাস্টার ডিগ্রি, আরো গবেষণায় হলে গবেষণা করতে পারো, লাইব্রেরিয়ান হতে পারো। আউটরিচ অ্যান্ড মার্কেটিং অফিসার, একজন আর্কাইভের আউটরিচ এবং মার্কেটিং অফিসার থাকেন। অর্থাৎ এনাদের কাজ কি, একটা আর্কাইভকে জনগণের কাছে জনপ্রিয় করে তোলা হচ্ছে একটা মার্কেটিং অফিসারের, আউটরিচ অ্যান্ড মার্কেটিং অফিসারের কাজ। এরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর্কাইভে, যাতে করে তারা তাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নতুন নতুন পাঠককে
ওই আর্কাইভের প্রতি আগ্রহী করে তুলতে পারি। এর জন্য তারা কি করেন, বিভিন্ন সময় বিভিন্ন স্টাফ নিয়োগ করে থাকেন, যারা এই কমিউনিটিতে গিয়ে, বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে, বিভিন্ন একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা কি করেন, ওই আর্কাইভ সম্বন্ধে তাদেরকে জানান দেন যে ওই আর্কাইভে কি কি আছে, তাদের ঐতিহাসিক গুরুত্ব কি, কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে, এগুলো তুলে ধরে। সুতরাং এরা যে সমস্ত আউটরিচ স্টাফ নিয়োগ করা হয়, তারা কি করে, ওই প্ল্যান করে, প্রডিউস করে, তারপরে বিভিন্ন যে কন্টেন্ট, আর্কাইভের যে কন্টেন্ট, সেগুলো বা এনগেজিং যে কন্টেন্ট আছে সেগুলোকে এই অডিয়েন্সের কাছে, পাঠকের কাছে তুলে ধরে। এরা বিভিন্ন সময় তোমরা যারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছো, তারাও দেখতে পারবে বিভিন্ন আর্কাইভ, বিভিন্ন লাইব্রেরিকে কিভাবে সোশ্যাল মিডিয়ায় তারা মার্কেটিং করে। ভলেন্টিয়ার্স, ভলেন্টিয়ার্স যারা আছে, ভলেন্টিয়ার্স মানে তো তোমরা জানো, যারা স্বেচ্ছায় পরিষেবা দেয়, তারা হচ্ছে ভলেন্টিয়ার্স। তাহলে এই যারা ভলেন্টিয়ার্স, তারা আর্কাইভের গুরুত্বটাকে বিবেচনা করে। তারা ওই আর্কাইভে বিনা মূল্যে পরিষেবা দিয়ে থাকে, যাতে করে তারা বিভিন্ন এক্সপিরিয়েন্স গেইন করতে পারে। ওই যে আমাদের আর্কাইভাল যে হেরিটেজ কালেকশন আছে, সেইগুলোকে তারা কিভাবে সংরক্ষণ করতে পারে, সেগুলোকে শেখার জন্য তারা বিভিন্ন সময় আর্কাইভে এসে স্বেচ্ছায় পরিষেবা দিয়ে থাকে। একই সঙ্গে তারা কিছুটা তাদের এক্সপিরিয়েন্সটাও গেইন করে। যদি দেখা যায় যে কোনো আর্কাইভ কোনো স্পেশাল প্রজেক্ট নিয়েছে, ধরে নাও ইন্ডিয়ান নলেজ সিস্টেমের উপরে কোনো একটা স্পেশাল প্রজেক্ট, কোনো একটা আর্কাইভ নিয়েছে, সরকারের পক্ষ থেকে হঠাৎ করে তো স্টাফ নিয়োগ করা সম্ভব নয়, এটা ফিনান্সিয়াল বিষয় রয়েছে। সেক্ষেত্রে আর্কাইভ কি করে, বিভিন্ন ভলেন্টিয়ার্সদেরকে ইনভাইট করে, যারা এই বিষয়ে স্বেচ্ছায় পরিশ্রম দিতে ইচ্ছুক। তাহলে এরা হলো আর্কাইভের ভলেন্টিয়ার্স। সো মোটামুটি এই সমস্ত আজকে আমরা যেটা জানলাম, তাহলে কি আর্কাইভের রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্মস গুলো জানলাম, আর্কাইভের ডেফিনেশনটা জানলাম। এই প্রথম লেকচারটা এখানেই শেষ করছি। তোমরা আরো রিলেটেড যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস আছে, আমি পরে অবশ্য দিয়ে দেব, আপাতত এটা দেখো এবং বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে এগুলো সম্বন্ধে আরো বিস্তৃত জানো, পড়ো। ধন্যবাদ, নমস্কার।